দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন টেলিটক 3G কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠান। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা আলোচনা করছি তারুণ্যের বাংলাদেশ নিয়ে। নীরব, বিরতির পূর্বে একটি প্রশ্ন ছিল আপনার কাছে, আপনি কিভাবে বাংলাদেশকে দেখতে চান? আপনার তরুণ সমাজ নিয়ে আপনার এখনকার পর্যালোচনা, মানে আপনার ভাবনাটা আমি শুনতে চাই। আমরা সবসময় একটা প্রবাদ শুনি যে যেটা চাই সেটা পাই না, আর যেটা পাই সেটা চাই না। ব্যাপারটা আসলে এরকম, আমরা আসলে যেটা পাই দেখা যায় ভালো জিনিসটা পেয়ে আমরা আসলে অপশন খুঁজতে যাই, যে দেখি এটা না ওইটা দেখি। আমি যদি যে 31% যে তারুণ্যের যে ডেফিনেশন অনুযায়ী যেভাবে পড়ছে, ওই ডেফিনেশন অনুযায়ী যদি আসি, সেক্ষেত্রে আসলে এই যে এইজটা, এই এইজের মধ্যে আসলে আমরা দেখা যায় এই 9-10 ক্রস করে এসএসসি পরীক্ষা দেয়া বা ও লেভেল দেয়া বা ইন্টার দেয়া বা এ লেভেল ও লেভেল যে টাইমটা, এটা বেসিক্যালি কি একটা স্টুডেন্ট বা একটা ছেলে বা একটা মেয়ের আসলে পরবর্তী জীবনে সে কি হতে যাচ্ছে। সে পাইলট হচ্ছে, না ফুটবল প্লেয়ার হচ্ছে, না ক্রিকেট খেলবে, না সে হোয়াট এভার যে সাংবাদিক হচ্ছে বা একটা চলচ্চিত্র অভিনেতা, হোয়াট এভার। আসলে তার বেসিকটা জায়গাটা আমি আসলে কোন জায়গাটায় যাব, ওইটাই আসলে একটা নীতি, একটা বেছে নেওয়ার একটা বিশাল বড় জায়গা, ওই জায়গাটা আমি পা দেবো। এই জায়গাটা দিয়েই কিন্তু আমি যে জিনিসটা ডিসিশনটা নিচ্ছি আমার জীবনের, ওই ডিসিশনটা কিন্তু আমি পরবর্তী জীবনগুলো পার করছি। সো এই ডিসিশনটা নেওয়াটা আসলে একটা এর থেকে ভালো টাইম, বা এটা হচ্ছে একদম এক্সাক্ট টাইম। সো এই টাইমটা যদি কোনো ভুল কোনো কিছু হয়, সেক্ষেত্রে দেখা যায় সারা জীবন একটা সাফারের জায়গাটা থাকে। যে সেই ক্ষেত্রে আবার সাফার করার একটা ব্যাপার হচ্ছে ভুল ডিসিশন হতে পারে। ভুল ডিসিশন হয়ে দেখা যায় আমি পাইলট হতে চাইলাম, দেখা গেল আমি ট্রাক ড্রাইভার হয়ে গেলাম। এখন ট্রাক ড্রাইভার হতে গিয়েও কিন্তু আমি সেইখানেও কিন্তু নরকে চলে যেতে পারি, যেটা বলছিলেন। ওখান থেকে অনেক ভালো কিছু হতে পারে, অনেক খারাপ কিছু হতে পারে। ট্রাক ড্রাইভার হলে যে অনেক খারাপ কিছু তা না, বাট আমরা আসলে চাই যে বেসিকটা ঠিক থাকে আমাদের, যে আমাদের যে কাজটাই করি সেই জায়গাটা সৎ থেকে সেভাবে উপার্জন করা, বা আমাদের লাইফ স্টাইলটা আমরা কোনো খারাপ দিকে না যাওয়া। বা এই তারুণ্যের যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখন বিভিন্ন কারণে ফ্রেন্ডদের সংস্পর্শে হোক, বা বিভিন্ন পাড়া প্রতিবেশী বা পারিপার্শ্বিক যে ব্যাপারগুলোতে আমাদের ছেলেপেলেরা একদমই যে এই যে তারুণ্যের ডেফিনেশন অনুযায়ী যে বয়সটা, এই বয়সেই কিন্তু আসলে মানুষ বিভিন্ন দিকে চলে যাচ্ছে। সে ওই ডিসিশনটা নিতে ও বন্ধুদের পাল্লায় পড়ে, চল বাদ দে, আজকে এটা করি ওইটা করি, এই করতে করতে জিনিসগুলো আসলে নষ্ট হয়। আপনি বলতে চাচ্ছেন যে একটা গাইডলাইনের দরকার আছে, কিংবা আপনার তাকে পথ দেখানোরও দরকার আছে। সেটা তো অবশ্যই, তার মধ্যে তার চেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা আসলে আমার নিজের ঠিক করতে হবে, যে আমি নিজে আসলে কি চাই। আমি কিন্তু কেউ যদি আমাকে ফ্রেন্ড আমাকে ইন্সপায়ার করবে যে ওইটা করি, চল এটা করি, বাট আমি এটা নিচ্ছি কি নিচ্ছি না সেটা কিন্তু আমারও থাকতে হবে। এটা সেক্ষেত্রে এটা ফ্যামিলি থেকেও আসে, যে পরিবেশ থেকেও আসে, বা ফ্রেন্ড সার্কেল থেকেও আসে। এই জায়গাটাই হচ্ছে মেইন। এখনকার তরুণদের নিয়ে আপনার মূল্যায়ন এই সময়কার তরুণদের নিয়ে? আসলে এখানে এখন যেটা হচ্ছে যে ভালো মন্দ সব জায়গায় আছে। আমরা ভালো মন্দ যেটাই বলি না কেন, তরুণরা অনেকে আছে এখন অনেক ভালো করছে। যে উদাহরণ দেওয়ার মতো অনেক আছে, যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, দেখা যায় এখন আমার ফ্রেন্ড আছে লাভলু, যার কথা আমি বলবো, সে অনেক ভালো একটা গভর্নমেন্টে জব করতেছে। বাট ওকে কোনোদিন আমরা কল্পনাই করি নাই, ও অনেক শয়তান ছিল, বাট ও এখন এত ভালো একটা পজিশনে জব করতেছে। বাট সে তার ভালো পথটা বেছে নিয়েছে। হ্যাঁ, ভালো পথটা, এবং হি ইজ ডুইং গুড। এবং আবার কিছু ফ্রেন্ড আছে, তারা দেখা যায় এখনো ওই জায়গা থেকে অনেক খারাপ দিকে চলে গেছে। যে খারাপ দিকটা দেখা যায় ওদেরকে খুঁজে পাওয়াটাই টাফ। আমি যখন খুঁজে পাবো সেই জায়গাটা কোনো ওয়ে নাই। আমি ওয়ে চাইলেও আমার ওয়ে পর্যন্ত না, আমার ইমাজিনেশনের বাইরে। সো ওইটা আসলে খারাপ দিকটা। আর ভালো দিকটা হচ্ছে যখন আমরা সবাই দেখতে পাচ্ছি একটা মানুষকে, যে আমার চোখের সামনেই, আমি চাইলেই দেখতে পাচ্ছি। আর অনেক চাওয়ার সত্ত্বেও যেটা দেখতে পারি না সেটাই আসলে নষ্ট হয়ে যাওয়া। সেই জন্য বলছিলাম যে আপনি কি মনে করেন এই যে আমাদের বিদেশি সংস্কৃতির আগ্রাসন, কিংবা তাতে আমাদের যে অপসংস্কৃতির কারণে আমাদের তরুণদের মূল্যবোধের অবক্ষয়, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা তো ডেফিনেটলি আছে, যে আসলে পারিপার্শ্বিক জায়গাগুলো যা আমাদের, যে আমরা যেভাবে বাইরের সাথে যেগুলো নিচ্ছি, আমরা একটা মুসলিম কান্ট্রি হিসেবে আমরা যেটা নেওয়া দরকার সেটা না নিয়ে আমরা অন্য কিছু নিচ্ছি। এখন এই জায়গাটা আমার কাছে, যেটা আমার ফিলিংস বা আমি আমার আশপাশ থেকে দেখা বা থেকে, এটা আসলে টোটাল নিজের উপর ডিপেন্ড করতেছে। আসলে আমি কতটুকু আমার জায়গায় থাকছি, বা যেই ছেলেটা বা যেই মেয়েটা, যে তারুণ্যের যে স্পিরিটটা, আসলে ওইটা ওর মধ্যে থাকলে দেখা যায় অনেক ভালো কিছু করতে পারবে। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব শামীম, আপনি প্রেসিডেন্ট বেসিসের প্রেসিডেন্ট। আপনি তথ্য প্রযুক্তি নিয়েই আপনি কাজ করছেন। এই যে ভাইব্রেন্ট আমাদের তরুণ সমাজ,
তো আপনার কাছে আমরা জানতে চাইবো যে এই তথ্য প্রযুক্তি তাদেরকে কিভাবে আপনার সহায়তা করছে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে এই আমাদের যে তরুণ প্রজন্মকে কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আপনারা আসলে কি করছেন? ধন্যবাদ আশিক ভাই। আমি দেখছি যে আইসিটি সেক্টরে কাজ করার জন্য খুব কাছ থেকে তরুণদের সাথে কাজ করার অনেক সুযোগ হচ্ছে, এবং আমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ অন্যান্য মাধ্যমে তরুণদের খুব কাছাকাছি থাকার চেষ্টা করি, এবং আমি দেখি যে একটা নতুন একটা জেনারেশন তৈরি হচ্ছে, এবং এই জেনারেশন অনেক পজিটিভ জিনিসকে নিয়ে তারা ভাবছে, চিন্তা করছে। তারা অনেক বেশি উচ্চবিলাসী, তারা তথ্য প্রযুক্তিতে দক্ষ। 11 কোটি মানুষের হাতে মোবাইল আছে, 3 কোটি মানুষ ইন্টারনেট ইউজ করছে, 1 কোটি মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাকা আদান প্রদান করছে। এই তরুণরা রেস্টলেস জেনারেশন, তারা শুধুমাত্র একটা চাকরিতে তারা বসে থাকতে চায় না, চাকরির পরে পার্ট টাইম ব্যবসা করছে, শুধু পড়াশোনা করছে না, পড়াশোনার বাইরে হয় ই কমার্সের ব্যবসা করছে, নাহলে অনলাইনে গিয়ে ফ্রিল্যান্সিং করছে, এবং তারা তার নিজের দেশ, নিজের গ্রাম বা বাংলাদেশের গণ্ডির মধ্যে থাকছে না, তারা পুরো বিশ্বটাকে তাদের গণ্ডির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। এবং আমি মনে করি যে ব্রেইন ড্রেইন হচ্ছে, এটাকে আমি নেগেটিভ ভাবে দেখি না, এটাকে আমি পজিটিভ ভাবে দেখি। আমাদের দেশের সেরা ছেলে মেয়েরা তারা এখন মাইক্রোসফট, গুগল, ফেসবুকের ম্যানেজার লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। আগামী 5 বছর পর্যন্ত তারা ওইসব বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানির শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবে। আজকে গুগলের যে বাংলাদেশে অফিস করেছে, বাংলাদেশের লোকজন নিয়েছে, আমাদের বাংলাদেশে একটা ছেলে বিকি রাসেল নামে, সে গুগলের একটা ডিভিশনের হেড হতে পেরেছে, এবং সে বাংলাদেশে গুগলকে নিয়ে আসার জন্য কাজ করেছে। এবং আমরা মনে করি আমাদের আরো বেশি ছেলেমেয়েরা দেশের বাইরে যাক, বিশ্বটাকে তাদের একদম হাতের মুঠোয় নিয়ে আসুক, এবং সেখানে গিয়ে তারা দেশকে প্রমোট করুক, এবং তারা দেশের জন্য অনেক বেশি উপকার করবে। এবং একটা পর্যায়ে ইন্ডিয়াতে যেটা হয়েছে, ব্রেইন ড্রেইনের পরে ব্রেইন গেইন হয়েছে, তারা একদম শীর্ষ পর্যায়ে পৌঁছে তারা দেশের জন্য সেরা টেকনোলজি, সেরা ব্যবসা, সেরা মেধা, সেরা লোকজনকে নিয়ে এসে দেশ গড়ার চেষ্টা করছে। আমাদের দেশে প্রায় 3 কোটির বেশি ছেলেমেয়েরা এখন প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি এডুকেশন সিস্টেমের মধ্যে আছে। এবং আমরা দেখছি যে আমাদের দেশে যারা ইভেন এসএসসি, এইচএসসি পাস করেছে, তারা ই কমার্সের মাধ্যমে, আইটি প্রফেশনের মাধ্যমে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা মাসে $1000 ইনকাম করছে। তার চেয়ে বেশি যারা ভালো $2000 থেকে $5000 করছে, যেখানে আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম ইয়ারলি $1000। তো এই যে 3 কোটি ছেলে মেয়েদেরকে যদি আমরা একটু প্রপার গাইডেন্স, প্রপার সাপোর্ট দিতে পারি, তারা যদি মাসে $1000 ইনকাম করে, বছরে যদি $12000 ইনকাম করে, যেখানে আমাদের দেশের এখন গ্রস ন্যাশনাল ইনকাম $400 বিলিয়ন, এরা যখন 3 কোটি আসবে, এরা $100 বিলিয়ন করে অ্যাড করে $400 বিলিয়ন আরো অ্যাড করবে, আমাদের দেশের গ্রস ন্যাশনাল ইনকাম পুরো ডাবল করে দিতে পারবে তারা। এবং আমরা মনে করি যে এই 3 কোটি ইয়াং জেনারেশনে যারা আছে, তারা কিন্তু আগামী 15 বছরের মধ্যে মধ্যম আয় না, তারা একটা দেশকে উন্নত দেশে দেখতে চায়। কিন্তু আমরা কি এই তরুণীদেরকে আমাদের কাজে ইনভলভ করতে পারছি? এই যে আজকে আমরা সম্প্রচার নীতিমালা করছি, আমরা আইসিটি অ্যাক্ট করছি, আমাদের এই 25 বছরের কমের ছেলে মেয়েদের কোথায় আমরা দেখছি? এই যে আজকে আমরা টক শো করছি, এখানে কি তাদের কোনো মানে অংশীদার তো আছে? কারণ তারা কিন্তু পুরো ডিফারেন্ট ভাবে চিন্তা করে, এবং আমাদের সাথে একটা বিশাল ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। সাইবার ক্রাইম, ক্রাইমের নেচার গ্যাপ তৈরি হচ্ছে, আমরা কিন্তু জানি না আসলে তারা কি চায়। আর যে সাইবার ক্রাইমের নেচার গুলো যে চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু যত নীতিমালা হচ্ছে, এগুলো নিয়ে কাজ হচ্ছে, এখানে কিন্তু তরুণদের কোনো ইনভলভমেন্ট নাই, কিন্তু ওরাই কিন্তু এই যত ধরনের ক্রাইম গুলো আছে এটার শিকার হচ্ছে, অবক্ষয়ের শিকার হচ্ছে। জি, একইভাবে এই যে এই তরুণদের প্রতি আমরা ইনভেস্টমেন্টটা কতটুকু করছি, আপনি দেখেন, একটা যদি আমি ফ্যাক্টরিতে ইনভেস্ট করি, সেখানে আমার রিটার্ন আসতে দেখা যায়, মানে আমি যদি 1 লাখ টাকা করে ইনভেস্ট করি, সেটাও আমার তুলে আসতে 5 বছর সময় লাগে। কিন্তু আমি 1 লাখ টাকা যদি একটা তরুণীর উপর ইনভেস্ট করি, তার 3 মাসের বেতন থেকে এই টাকাটা তুলে আসে। কিন্তু সেই ইনভেস্টমেন্টটা কোথায়? বাংলাদেশই একমাত্র দেশ যেখানে তরুণীদের একটা শিক্ষার জন্য যে একটা লোন, সেটা বলতে গেলে নাই, নামমাত্রে কয়েকটা ব্যাংক দেয়, কিন্তু সেটা সিএসআর অনেকটা লোক দেখানো, মানে প্রকৃত মেধা যারা আছে তরুণ তারা কিন্তু সেই লোন পায় না। সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে। এবং পরিশেষে বলবো, আসলে আমাদের এই তরুণী, এই রেসলেস জেনারেশন, সরকার, আমাদের রাজনীতি তাদের জন্য ওয়েট করছে না, তারা তাদের নিজের রাস্তা বের করে নিচ্ছে। আমাদের তরুণীরা এখন খান একাডেমি, সালমান খান একজন বাংলাদেশি, জাওয়াদ করিম একজন বাংলাদেশি ইউটিউবের ফাউন্ডার, আমাদের নিউজস্টেট নামে একটা কোম্পানি, $100 মিলিয়ন কোম্পানি হয়ে গেছে, প্রায় 800 কোটি টাকার কোম্পানি, এবং সেখানে 24-25 বছর বয়সী 3টা বাংলাদেশি মিলে এই কোম্পানি তৈরি করেছে। ভিওপি সলিউশনস বাংলাদেশ শীর্ষে পৌঁছে যাচ্ছে।
বায়োমেট্রিক সলিউশনে বাংলাদেশ শীর্ষ করছে, এবং এগুলো প্রত্যেকটা কিন্তু 30 বছর নিজের তরুণ তরুণীরা করছে, কিন্তু আমরা যারা আছি তারা পুরো ডিসকানেক্ট, আমরা জানি না এটা হচ্ছে, এবং তারা সরকার রাজনীতিবিদ তার দিকে না তাকিয়ে থেকে তারা নিজেরাই বাংলাদেশকে একটি বিশ্বের উন্নত দেশে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে নিয়ে যেতে পারবে। জি ধন্যবাদ। আব্দুল ওয়াদুদ দারা, আপনি সবার কথা শুনলেন। এখন আমাদের তরুণের সংখ্যা বেশি, এই তরুণরাই কিন্তু আপনি নিজে তরুণ, আমি তরুণ, সবাই এখানে তরুণ, এবং যারা আরো তরুণ তাদের কথা আমরা বলছি, এবং অনেক অপার সম্ভাবনার, এটাই এখানে অনেক বড় সম্ভাবনা আমাদের। এবং বদিউল আলম মজুমদারও বলেছেন, আমাদের অধ্যাপক ডক্টর মিজানুর রহমানও বললেন, উনি বলেছেন বারুদের উপর আমরা দাঁড়িয়ে আছি, মানে যে দিকটা আমরা যাব, এটাকে যদি কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু এটা বারুদের উপর দাঁড়িয়ে রয়েছে, এটা ধ্বংসের দিকে যাবে। আবার মিজানুর রহমান উনি বলেছেন যে না, আমরা সঠিক পথেই আছি কিংবা সঠিক দিকে যাচ্ছি। এর তো আপনার মূল্যায়নটা কি, এবং আমরা আসলে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা তো একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা আমাদের একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এবং সেই বাংলাদেশ নিয়ে প্রতি মুহূর্তে আমরা স্বপ্ন দেখছি। তো আপনার মূল্যায়নটা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। এত বেশি কথা এসছে যে আমার স্মরণ করে সবগুলো বলাও সমস্যা হবে, সুযোগও পাবো কিনা, সময় পাবো কিনা। মানে আপনি সবগুলো শুরু করি। আপনি সবকিছু আজকের টপিকটা আনার জন্য আপনাকে ধন্যবাদ। তারুণ্যের বাংলাদেশ, আমরা স্লোগান শুনতাম, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। রাজনীতি করার সময় খুব ওয়ালিং করতাম, কথা বলতাম, ভেরি গুড। মূল বিষয় হলো যে আমি তো এক রাজনৈতিক কর্মী, একটি দলের কর্মী হয়ে কাজ করি। সেটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গঠিত দল আওয়ামী লীগের একজন কর্মী। তার সুযোগ্য কন্যা জনাব শেখ হাসিনা এখন বাংলাদেশ প্রধানমন্ত্রী। আমার আইসিটি বিশেষজ্ঞ ভাই শামীম হাসান যে কথাগুলি বলছিল, আমি অহংকার করে গর্ব করে বলতে পারি এই পৃষ্ঠপোষকতা, আজকে যতটুকু অ্যাচিভমেন্ট, এটি জনাব শেখ হাসিনার নিজ উদ্যোগের একটি ফসল, যেটিতে আজকে এগিয়ে যাচ্ছে দেশ। এটা হয়তো অহংকার করে বললাম, দাবি করে বললাম, অনেকে হয়তো দ্বিমত করতে পারে, কিন্তু আমরা বলতে পারি। কারণ নির্বাচন পূর্ব ঘোষণায় ছিল যে পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি। তথাকথিত কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যখন ছিল তারা বলেছিল এইসব কানেকশন নেওয়া যাবে না, তাহলে আমাদের গোপন ফাঁস হয়ে যেতে পারে। এই যে অর্বাচীনতা, এই অর্বাচীনতা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে আমরা বহুদূর এগিয়ে এসেছি, এগুলো বিস্তারিত বলা সম্ভব নয়। মূল কতগুলো বিষয় এসছে রাজনৈতিকভাবে। আমাদের জুনায়েদ সাকি, ও একদম সাংঘাতিক সমাজতান্ত্রিক চেতনার মানুষ, আই লাইক হিম, ভেরি ইয়াং এনার্জেটিক বয়। আমরা গণতন্ত্রের কথা বলি, তো ও একদম মূল জায়গায় আছে, ও মূল জায়গায় আছে যেখান থেকে গণতন্ত্রের উত্তরণ সম্ভব। ঠিকই বলেছ। মূল বিষয়টি হলো যে আজকের তরুণ সমাজ শুধু রাষ্ট্রের দিকে তাকিয়ে নাই, যেমন আমার এক ভাই বলছিল যে, আর এক ছোট ভাই নীরব অভিনেতা, সেও বলছিল তার বন্ধুরা কিভাবে কেউ কেউ সাকসেস হয়েছে, কেউ কেউ আনসাকসেস হয়েছে। তারপরে আমাদের আলমগীর ভাইয়ের মেয়ে আখি আলমগীর, ও সুন্দর যথার্থ বলেছে, পরিবারের অনেক বিষয় রয়েছে, সামাজিক অবক্ষয়ের যে বিষয়টি রয়েছে। রাজনীতি এখানে বড় একটি ফ্যাক্টর। আমরা যে রাজনৈতিক কর্মী, আমাদের অনেক কিছু করণীয় রয়েছে, সেই সঠিক কাজগুলো আমরা সবসময় করতে পারিনি। এটা কখনোই হয়নি। যখন খুব অল্প বয়সে নবাব বাংলাকে গঠন করতে চাচ্ছিল, তখনও বিরাট বিজ্ঞ মীর জাফরই করেছে। ঠিক একইভাবে মীর জাফরের দল এখনো আমাদের মধ্যে অন্তর্ঘাতমূলক কাজ করে যাচ্ছে, আমরা সঠিকভাবে সবটাকে নিরূপণ করতে পারিনি। তাই বলে আমরা থেমে আছি তা কিন্তু না। আমি যে দলের কর্মী, সে দলের নেত্রী কিন্তু খুব অ্যাক্টিভ এবং ডাইনামিক। আপনি নিশ্চয়ই জানেন ওনার যে সুযোগ্য পুত্র আছে জয়, সে কিন্তু এটার এক ধরনের রূপকার। উনি মাননীয় প্রধানমন্ত্রীর এখন আবার উপদেষ্টাও বটে এই বিষয়ের পরে, যেটা দিয়ে তরুণরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তরুণরা কোথাও কোথাও হোঁচট খাচ্ছে। আজকে সর্বগ্রাসী মাদক গোটা পৃথিবীকেই গ্রাস করেছে, শুধু আমাদের দেশেই নয়, উন্নত বিশ্বেও বহু ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে মাদক আসক্তির কারণে। এটি কি হচ্ছে? এই যে কর্পোরেট মানি, এই কর্পোরেট মানি যখন যেদিকে যেভাবে যেতে পারে, সে তখন ফেরে ফুরে বের করে নিয়ে যায়। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। মন্দের ভাগটা এসে যায় হলো তৃতীয় বিশ্বের মতো দেশ, যেখানে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, অশিক্ষিত কুশিক্ষিত মানুষের সংখ্যা যেখানে বেশি, শিক্ষার আলো থেকে যারা অনেক দূরে থাকে, এই সব জায়গায় এই মানিগুলো খারাপ কাজে ব্যবহার হয়, আমাদের ব্রেনগুলো ধ্বংস করে। এই জায়গাগুলোকে রাজনীতিবিদ হিসাবে অ্যাড্রেস করা প্রয়োজন। আমরা সেটি সঠিকভাবে সবসময় করতে পারি এমনটি নেই। যেমন কথা আসছিল, আমাদের বদিউল আলম মজুমদার ভাই বলছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। কেন হয়? প্রশ্নপত্র ফাঁস কি কোনো ইয়াংরা করে? আমার মনে হয় করে না। প্রশ্ন যারা করে, যার সাথে সম্পৃক্ত থাকে, ওনাদের মধ্যেই বিষয়টা হয়। ঝুঁকিতে পড়ে হলো ইয়াং যারা পরীক্ষা দিবে, পরীক্ষার্থীরা। এই বিষয়গুলো আমাদেরকেও দেখতে হবে। আমরা কোনো বারুদের উপরে নেই বলে আমি বিশ্বাস করি, কারণ
বারুদ, গরম বারুদ আমাদের সরে গেছে। যদি বারুদ থেকেও থাকে, সে বারুদ হিমশীতল বারুদ, সে বারুদ উনি বলেছেন burst করবে না। আমার বলেছেন ধারণা। যদি আপনি হ্যাঁ। সঠিক পথে না দিতে পারেন তাহলে না, সঠিক পথে যদির কথাগুলোকে কিন্তু আমরা অ্যাড্রেস করব না, কারণ সব যদি কিন্তু খারাপ ফল আনে না, অনেক যদি অনেক ভালো ফল আনে। সেই যদির পরে দাঁড়িয়ে আছে যে যদি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে গড়তে সহায়তা করছে বলে আমি মনে করি। যেমন অনেক বক্তাই তার বক্তব্যে বলেছে, কেউ কিন্তু বলেনি নতুন প্রজন্মের রাজাকার হব, বলেছে মুক্তিযোদ্ধা হব, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হবে, যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ গঠিত হয়েছিল সেই 1971 সালে। তার প্রক্রিয়া হয়তোবা কেউ কেউ আমরা বলি, কিন্তু সে প্রক্রিয়া কিন্তু থেমে নাই। সে প্রক্রিয়ার পিছনে রাজনীতিবিদরা কাজ করছে, শিক্ষক কাজ করছে, সাংস্কৃতিক কর্মীরা কাজ করছে, সাংবাদিক কাজ করছে, থেমে কিন্তু নেই, চলছে। হ্যাঁ, চলার জায়গাটা অনেক ক্ষেত্রে কি বলে মসৃণ নাও হতে পারে, হচ্ছেও না। আরো কিছু কথা এসে, সেটি হলো যে স্বাধীনতার চেতনা, স্বাধীনতার চেতনার ডেফিনিশনটা নিয়ে কিন্তু বাংলাদেশে কালচার মানে কি বলবো, একটা বড় পক্ষ করে না, কোনোভাবেই করতে চায় না, তারা করতে দেয় না। তারা রাজনীতিটা এবং সংস্কৃতিটাকে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে একটু আলাদাভাবে প্রবাহিত করার চেষ্টা চলছে। এটা নিশ্চয়ই জানেন, আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে নির্মমভাবে হত্যা করার পরে যে অপশক্তি বাংলাদেশের ক্ষমতায় আসলো, তারা বাংলাদেশের চেতনা, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার, এখন আমরা যোগ করেছি ডিজিটাল আধুনিক বাংলাদেশ। তখন তো কম্পিউটারের এরকম প্রভাব ছিল, তখন থাকলে হয়তো বঙ্গবন্ধু এটাও বলতো সোনার বাংলা ডিজিটাল করব। তা আমরা সেটিকে এখন রূপ দেওয়ার চেষ্টা করছি। দেখুন, ওই অপশক্তিগুলো এই দেশটাকে সম্পূর্ণ উল্টে দিল। একটি দেশ চলছিল, স্বাধীনতা অর্জন করলো, চলছিল, খুঁড়িয়ে হয়তো চলছিল, কিন্তু তাকে উল্টে দিল, চাকাগুলো উপরে তুলে দিল, যে হাত দিয়ে ঠেলাঠেলি শুরু করলো বাংলাদেশ। এই করতে করতে সৌভাগ্যবশত আমরা উতরে গেছি, এখন গাড়িটা উল্টানো হয়েছে, গাড়ি চলা অপেক্ষায় ইয়াংরা চালাচ্ছে। আজকের এই প্রসঙ্গ যেটা নিয়ে এসছেন, যে আমরা অনেক ঝুঁকির মধ্যে থাকলেও, ঝুঁকি তো আছে, গোটা পৃথিবীটাই কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, মানব জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাজনৈতিক ঝুঁকিপূর্ণই জীবনটা। তার মধ্যে থেকে আমি মনে করি তৃতীয় বিশ্বের বাংলাদেশের গ্রোথটা যদি দেখেন, ইকোনমিক গ্রোথ বলেন, সাংস্কৃতিক গ্রোথ বলেন, এডুকেশনাল গ্রোথ বলেন, আমি এমনকি বলবো স্বাস্থ্য গ্রোথ যদি বলেন, নট ডাউনওয়ার্ড, ইট ইজ লিটল বিট হলেও আপওয়ার্ড, তাই না? সেই জায়গা থেকে আমাদের এখন পজিটিভ সেন্সটাকে কাজে লাগাতে হবে। আমার শিল্পী আখি আলমগীর ঠিকই বলেছে, আসলে দেখতে হবে পজিটিভ করে। যেমন বারবার একটি কথা উদাহরণ দেই, যে এর মধ্যে হাফ গ্লাস আছে না ফুল গ্লাস আছে, বাট সামথিং ইজ দেয়ার, এটি বলতে হবে। বলা যাবে না যে অর্ধেক খালি আছে, এটা সত্য কথা, অর্ধেক খালি আছে। ওটিকে অ্যাড্রেস ফার্স্টে না করে যদি বলি এর মধ্যে হাফ কাপ টি আছে, এটি বললে মানুষ আশা জাগে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই জায়গাকেই আঘাত করতে চাই। আমি সব বিষয়কে পজিটিভ অ্যাটিটিউডে দেখতে চাই, এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রক্রিয়া চলছে সেটি যেন আরেকটু এগিয়ে যায়। যদিও সাকি খুব সমাজতান্ত্রিক চেতনা যে জায়গা থেকে বলেছে, আই অ্যাপ্রিসিয়েট হিম, সেটি করতে পারলে তো খুবই ভালো হয়, সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারলে। তবে কর্পোরেট মানির যুগে ওই জায়গাকে আঘাত করা, বড় বড় বিশ্ব হিমশিম খেয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই কিছু হিমশিম খাচ্ছি, তারপরেও মনে করি এই তরুণ দিয়েই আমাদের আগামী ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। ধন্যবাদ বদিউল আলম মজুমদার। বর্তমান মেধাবী তরুণদের মধ্যে রাজনীতিতে আসতে কেমন যেন অনাগ্রহ দেখছি, তারা আগ্রহী হচ্ছে না আমাদের রাজনীতিতে আসতে, এবং রাজনীতিতে মেধাবী যারা, এবং এই ধরনের কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি। এটা কেন হচ্ছে? অনেক ধন্যবাদ। আপনি যদি পাশাপাশি এটা বলেন যে দেশের গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে তরুণদের এই রাজনৈতিক একটা বিমুখী ভাবটা এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমরা দেখি আজকাল আপনার কিভাবে আপনার কারা আসছে, কিভাবে আপনার তরুণরা যারা মেধাবী তারা দূরে সরে যাচ্ছে, ওটা কিন্তু চোখে খুব প্রতীয়মান হয়ে দাঁড়াচ্ছে। আপনি ঠিকই বলেছেন। কয়েক বছর আগে ব্রিটিশ কাউন্সিল এবং আমরা মিলে, আরো অনেকগুলো সংগঠন ছিল, একটা সার্ভে করা হয়েছিল সারা বাংলাদেশে। এটাকে বলা হয় দি নেক্সট জেনারেশন রিপোর্ট, আগামী প্রজন্ম সম্পর্কে রিপোর্ট। তো সেখানে 2000-এর বেশি তরুণদের মতামত নেওয়া হয়েছিল, নারী পুরুষ ছেলে মেয়ে, তারপরে গ্রামীণ শহরে সব ধরনের ছেলে মেয়েদের। এবং তারা বলেছে যে 74% বলেছে তারা রাজনীতিতে আগ্রহী নয়। তারা 41% বলেছে আয়, কর্মসংস্থান ও শিক্ষার সুযোগের জন্য বিদেশে বসবাস করতে ইচ্ছুক তারা, 41%। 60% বলেছে ভবিষ্যতে দুর্নীতি বাড়বে।
71% বলেছে যে জলবায়ু পরিবর্তনে হাজার হাজার মানুষকে বাস্তুহারা হবে। এগুলো তরুণদের কণ্ঠ। তো আমাদের রাজনীতিতে তরুণরা আসছে না, কিন্তু রাজনীতিতে তরুণরা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অতীতে। জোনায়েদ সাকি ঠিকই বলেছেন যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণরা নূতনের পক্ষে দাঁড়াতে হবে। অতীতকে ঝেড়ে মুছে ফেলে দিয়ে যে নূতনের পক্ষে তারা ওই নূতনের কেতন উড়াতে তারা সেই ঝান্ডা ধরে তারা এগুতে হবে। কিন্তু তার জন্য একটা সহায়ক পরিবেশ দরকার। দুর্ভাগ্যবশত আমাদের ক্রমান্বয়ে আমরা সেই পরিবেশটাকে সহায়কের পরিবর্তে পরিবেশটাকে কিন্তু বিরূপ করেছি দুর্ভাগ্যবশত। রবীন্দ্রনাথের একটা সুন্দর কবিতা আছে, তোরা পারবি নে গো ফুল ফুটাতে, যতই তোরা পাপড়ি টানিস আঘাত করিস বোটাতে, তোরা পারবি নে গো ফুল ফুটাতে। ফুলের ধর্ম কিন্তু ফুটা, তরুণদেরও ধর্ম কিন্তু বিকশিত হওয়া, নূতনকে গ্রহণ করা এবং জরাজীর্ণকে ছেড়ে ফেলে দেওয়া, ঝুঁকি নেওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার জন্য একটা সহায়ক পরিবেশ দরকার। ফুলের যেমন ফুটার জন্য একটা মালির কাজ করাটা দরকার, পানি দিতে হবে, নিড়ানি দিতে হবে, তারপরে আগাছা বেছে দিতে হবে, তারপরে ফুলের ডগাটা যদি কেউ, গাছের ডগাটা যদি কেউ ভেঙে না দেয় সেটা ব্যবস্থা করতে হবে। ঠিক আজকের তরুণদের বিকাশের জন্য আমাদের বয়স্কদের, আমাদের নীতি নির্ধারকদের আমাদেরকে সেই মালির কাজটা করতে হবে। আমি লাখখানেক ছেলে মেয়েদের সাথে কাজ করি আমি প্রতিনিয়ত, এবং আমি তাদের চিন্তা চেতনার সাথে পরিচিত। আরেকটা যে জিনিস আমি এই যে তরুণরা যে বড় কিছু করছে, যে আমাদের শামীম বলছে যে অনেক ওই যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তারা অনেক বিরাট কিছু করছে, এবং আমি বহু বছর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, এবং আমি দেখেছি যে মেধার দিক থেকে যদি সেই সকল বিশ্ববিদ্যালয়ে যদি শুধু মেধার দিক থেকে যদি ছাত্রছাত্রীদের ভর্তি করা হতো, তাহলে এই উপমহাদেশের এবং চীন অন্তর্ভুক্ত, তারপরে অন্যান্য দেশ, তারা কিন্তু কোনো সাদা চামড়ার ছেলেমেয়েরা ভর্তি হতে পারতো না। মেধার দিক থেকে আমরা কোনো অংশে কারোর থেকে কম নয়, কিন্তু আমাদের জন্য সেই সহায়ক পরিবেশটা সৃষ্টি হচ্ছে না। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমাদের মিজান সাহেবের মতো, আমি বিদেশের ছেলে মেয়েদেরকে বহু বছর পড়িয়েছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এখন একটা যথার্থ হাই স্কুল এডুকেশন, হাই স্কুল কারিকুলাটা। আমাদের হাই স্কুল কারিকুলাটার মাধ্যমে, যেমন পশ্চিমা দেশে যারা হাই স্কুল পাশ করে তারা কিন্তু টার্মিনাল ডিগ্রি একটা পর্যায়ে আসে, তাদের আর ভবিষ্যতে লেখাপড়া না করলেও তারা এটাকে কাজে লাগিয়ে তারা জীবন জীবিকা অর্জন করতে পারে। কিন্তু আমাদের হাই স্কুল এডুকেশনটা অত্যন্ত দুর্বল, কিন্তু এইসব দিকে আমরা কোনো নজর দিচ্ছি না দুর্ভাগ্যবশত। আমরা নজর দিচ্ছি আত্মঘাতী রাজনীতি, হানাহানি, দলাদলি, মারামারি, কাটাকাটি। আর আপনি গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের ব্যাপারে তরুণরা সবসময় ভূমিকা পালন করেছে, কিন্তু এখন পরিবেশটা নাই। যেমন 52-তে কারা প্রাণ দিয়েছে, 62-তে কারা এগিয়ে এসছে, 69-এ কারা সামনের কাতারে ছিল, আমারও সামান্য একটু ভূমিকা ছিল 69-এর গণ আন্দোলনের সময়, 71-এ কারা প্রাণ দিয়েছিল, এই তরুণরা প্রাণ দিয়েছে। কিন্তু আজকে আমাদের এই সুবিধাবাদী রাজনীতি, আমাদের এই যে স্বার্থপরতার রাজনীতি, আমাদের এই দুর্নীতি দুর্বৃত্তায়ন, যার জন্য তারা বিমুখ, এই যে দুর্নীতি দুর্বৃত্তায়ন, অপসংস্কৃতি, অপকর্ম, অপরাজনীতি ইত্যাদির কারণে তারা বিমুখ, এবং এগুলোর কারণে কিন্তু আমরা এই তাদের যথাযোগ্য ওই অবদান রাখতে পারছি না। আরেকটা জিনিস, তাদের স্বীকৃতিও নেই। যেমন আপনারা কেউ জানেন কিনা, এবার গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ, পৃথিবীতে গণিত অলিম্পিয়াড হয়, যেরকম ওই যে খেলাধুলার অলিম্পিয়াড হয়, সেখানে বাংলাদেশের একটা ছেলে ওই যে সিলভার মেডেল পেয়েছে, এইরকম গত কয়েক বছর থেকে পেয়েছে, কোনো স্বীকৃতি নেই, তার নাম তো আমরা জানি না। আমরা আমাদের ওই যে খেলোয়াড়, এদের নাম আমরা প্রতিনিয়ত খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় দেখি, কিন্তু তাদের সম্পর্কে তো আমরা কিছু জানি না। তো আমাদের সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে, একই সাথে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এবং আমাদের সেই দায়িত্ব আজকে আমরা যারা বয়স্ক প্রজন্ম এবং আমরা যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছি, আমরা যারা সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের কিন্তু আজকে গুরু দায়িত্ব। আমি বলছি না যে তরুণরা এসব সৃষ্টি করছে, আমি কিন্তু তরুণরা সৃষ্টি করছে। আমরা সেই পরিবেশটা যদি সৃষ্টি করতে পারি, তাহলে এই ফুলগুলো প্রস্ফুটিত হবে এবং আমরা একটা স্বর্গরাজ্যে পরিণত হব। জি, ধন্যবাদ। অনেক সুন্দর আমরা কথা শুনলাম আপনার কাছে ডক্টর মিজানুর রহমান। যেভাবে উনি বলছিলেন, আমি শেষ করিনি আমার প্রশ্নটা। বর্তমান যুগকে কিন্তু বলা হচ্ছে বিশ্বায়নের যুগ, এবং আমাদের বদিউল আলম মজুমদারের কথায় আমরা আরো বেশি আনন্দিত হলাম যে যেভাবে উনি যেভাবে বললেন এবং আপনার অ্যাড্রেস করলেন যে আমাদের
আমাদের দেশের এই উপমহাদেশের ছেলেমেয়েরা হলো সবচেয়ে ট্যালেন্ট। যদি আপনার সেই পশ্চিমা দেশে যদি সেখানে সুযোগ দেওয়া হতো, সেখানে কোনো সাদা চামড়ার কেউ থাকতো না, সব আমাদের ছেলে মেয়েদেরকেই দেখা যেত। তো এই বিশ্বায়নের যুগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থা এবং কারিকুলাম তরুণদের এই বিশ্বায়নের প্রতিযোগিতায় মানে এগিয়ে রাখতে আদৌ কি কোনো ভূমিকা রাখছে? না, ধন্যবাদ। আমি এর আগে একটু বলে নিই তরুণদের সম্বন্ধে। এই প্রশ্ন আসতে হবে, যেই সমালোচনাগুলো করা হয় এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আসে তারা সবসময় ইন্টারনেট, কম্পিউটার এগুলো নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে গেছে এবং তারা বোধহয় দেশের রাজনীতি সম্বন্ধে তাদের আগ্রহ নাই, যেটা একটু আগে বললেন যে রাজনীতিতে আসছে না। এই ধারণাটা কিন্তু ঠিক না। তারা হয়তো সেরকম ভাবে তারা আগ্রহী কিন্তু ভিতরে আসতে চাচ্ছে না, বিভিন্ন বিশৃঙ্খলা এবং বিভিন্ন, আপনি কিন্তু কথা মানে আমি যেটা বলেছি সেটা কিন্তু ডিফারেন্ট। তারা অনগ্রহী হচ্ছে ভিতরে ঢোকার জন্য, তারা কিন্তু অনেক সচেতন, কিন্তু আসছে না। আমি বলছি সচেতনতা প্রচুর তাদের, কারণ আমরা যখন গণজাগরণ মঞ্চ করলাম তখন কিন্তু ওই তরুণরা ওই সেই ইন্টারনেটের ছেলেরাই কিন্তু এই কাদের মোল্লার ফাঁসির জন্য এগিয়ে এসেছে এবং সারা দেশে সারা বিশ্বে এই গণজাগরণ যে এটা কিন্তু আমরা দেখছি, তাদের মধ্যে প্রচুর রাজনৈতিক সচেতনতা আমরা দেখি। যেটা জোনায়েদ সাকিব বলছিল, আসলে একটা সমাজে যদি কোনো দার্শনিক ডিবেট না থাকে, পলিটিক্যাল ডিবেট না থাকে, একসময় 60-এর দশক কিন্তু আমরা দেখছি যে সমাজতন্ত্র হবে না গণতন্ত্র হবে, একটা রাষ্ট্র ব্যবস্থা কি হবে, এগুলো নিয়ে হলগুলোতে ডিবেট হতো। কিন্তু এখন তো সেই ডিবেটের জায়গাটাই নাই। সাকির মতো 2-4 জন হয়তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু অধিকাংশ লোকের মধ্যে এই মাথায় এই জিনিসগুলো নাই। আর আমাদের কেন নাই, কেন কি কারণে? কারণটা এটার বড় একটা কারণ হচ্ছে সারা পৃথিবীতে দুইটা ভাবে বিভক্ত ছিল। পুরা রাজনৈতিক অর্থনৈতিক ভাবে একটা ছিল সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সোভিয়েত বলয়ের একটা অনেকগুলো রাষ্ট্র সেই ব্যবস্থা ছিল, আর বাকিটা ছিল পুঁজিবাদী ব্যবস্থা। এখন কয় ভাগে বিভক্ত? না, এখন তো এক ভাগে হয়ে গেছে, এখন আর তো ওই জিনিস অবশিষ্ট নাই, এখন পুরোটাই পুঁজিবাদী হয়ে গেছে। এখন সারা পৃথিবীতে একই অবস্থা, যেখানে আমাদের যেগুলা কল্পনা আমি বলছি না সেগুলো, আমি বলছি এগুলার বাস্তবতা হচ্ছে আছে। প্রচুর লোক এখনো এগুলো নিয়ে চিন্তা করে, চাকরির মতো সারা পৃথিবীতে বহু লোক আছে, কিন্তু আমি বলছি সেই ব্যবস্থাটা এখন একটা ইউনিফর্ম একটা একরকম ব্যবস্থার মধ্যে চলে আসার সেই ডিবেটটা হচ্ছে না। কিন্তু তার মানে এই না যে এইগুলার অন্যরা সেই সুযোগগুলো নিচ্ছে না। আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলি, ছাত্ররা রাজনীতি আসছে না, আজকে যদি এখানে আলোচনাটা হতো ছাত্রদের রাজনীতি করা উচিত কি উচিত না, বেশিরভাগ লোকে বলতো যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেন। তো ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার পরিণতি কিন্তু আমরা দেখছি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কোনো ছাত্র রাজনীতি নাই। সেই সুযোগে কি হচ্ছে, সেখানে বরং ওই আপনি দেখেন আমাদের এই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে ভালো ভালো যেগুলোকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি বলি, সেগুলো ছাত্ররা এখন আমেরিকা পর্যন্ত চলে গেছে। কি জন্য? বোমা মারার জন্য, ওয়ার্ল্ড ব্যাংক উড়িয়ে দেওয়ার জন্য। এবং সমস্ত সন্ত্রাসীদের আকড়া পরিণত হয়েছে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, যেখানে পলিটিক্স নাই। না, মোটেই বিচ্ছিন্ন না, মোটেই বিচ্ছিন্ন না। ওই রাজনীতি না থাকার সুযোগে সেখানে অপরাজনীতি ঢুকে গেছে এবং যত রকমের ধর্মান্ধতা, আমরা একটু আগে যেটা ঢালাওভাবে আমি তো জেনে বলতেছি, আমি তো ভিতরের লোক হিসেবে বলতেছি, যেখানে নর্মাল রাজনীতির সুযোগ নাই সেখানে বরং ওই অপরাজনীতি ঢুকে গেছে এবং বেশিরভাগ ভিতরে ভিতরে অনেক ঘটনায় ঘটছে। অপরাজনীতিটা আসলো কেন? অপরাজনীতিটা আসছে এই জন্য আমি বলি, একটু আগে আমাদের এমপি সাহেব যেটা বললেন যে এই অপরাজনীতির জন্মটা কিভাবে হলো এবং দিনে দিনে এগুলা গ্রাস করছে কেন? মুক্তিযুদ্ধের যে কথাটা আসছে, বা কেউ সবাই নাকি মুক্তিযুদ্ধ হতে চায়, রাজাকার কেউ হতে চায় না। আমি এটা একটু ডিফার করি। আমিও 1971 সালে আমারও বয়স ছিল, আমিও তখন 9ম শ্রেণীর ছাত্র। ওই সময় যে পরিমাণ রাজাকার দেখেছি, এখন রাজাকারের সংখ্যা আর অনেক বেশি। আমি বলবো রাজাকার কিন্তু একটা চেতনার বিষয়। রাজাকার মুক্তিযুদ্ধ কারো হওয়ার সুযোগ নাই এখন, মুক্তিযুদ্ধ একটা চেতনা আর রাজাকারও একটা চেতনা। আমাদের এই আন্দোলন সংগ্রাম যেগুলো আছে, আপনি পুরো যদি দেখেন, আপনি একেবারে 47 থেকে আরম্ভ করে 47 সালে যে ভুলটা ধর্মভিত্তিক যে রাষ্ট্র ভাগ করা হয়েছিল, তাই সেই ভুলটা আমরা সংশোধন করলাম বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, 52, 62, 66, 69, 70। কিন্তু 75-এর পরে এসে আমরা আবার সেই জায়গায় ফিরে গেলাম, সেই ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্মীয় লেবাসে, অর্থাৎ পাকিস্তানের মুসলিম লীগের ফর্মে আরো কিছু রাজনৈতিক দল এখানে দাঁড়িয়ে গেল এবং তাদের প্রশ্রয়ে থেকে এই সেই ধর্মান্ধতা, মৌলবাদিতা সমাজের মধ্যে কিন্তু আবার বিকশিত হচ্ছে। একদিকে যেই ডিবেটটা হওয়ার কথা ছিল সাকির, যেটা একটা স্বপ্নের রাষ্ট্র যাতে মানুষের মৌলিক অধিকার সহ বিভিন্ন নিশ্চয়তা দিবে, সেগুলোর মধ্যে এখন ডিবেটের জায়গা দখল করে নিয়েছে এখন ধর্মান্ধতা। এটার সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে, আমরা এটা অস্বীকার করলে উপায় নেই। যে আপনি
মানে সারা পৃথিবী থেকে ওই আইএস একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য 30,000 যোদ্ধা চলে আসছে, এবং সেগুলো আসছে থেকে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে চলে আসছে। এবং আপনি বাংলাদেশ থেকে কত গেছে আপনি কদিন পরে খবর পাবেন, বাংলাদেশের এবং বেশিরভাগ গেছে সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে। সেই জন্য আমি বলছি যে আমাদের এই জিনিসগুলো খুব খুব তাড়াহুড়ো করে অ্যানালাইসিস করে একেবারে নতুন প্রজন্মের জন্য একটা দিক নির্দেশনা আমরা দিয়ে দেবো, এটা কিন্তু এই টকশোর মাধ্যমে হবে না। এগুলো নিয়ে অনেক গভীরে চিন্তা করতে হবে, সমস্যাগুলো আমাদের কোথায় আছে। এটা যদি আমি না করে কোন রকমই এখন এই সবাইকে ইন্টারনেট আইটি দিয়ে দিলে আমরা একটা বিরাট কিছু হয়ে যাব, সেটা দেয়া তো কোনো ব্যাপারই না। সরকার যদি কেবলমাত্র একটা হাই স্পিড লো প্রাইস ইন্টারনেট দিয়ে দেয়, সরকারকে অনেক জায়গাতে আর কিছু করতে হবে না। আমাদের ছেলেরা এখন প্রচুর মেধাবী তারা, এবং তারা নিজেরাই যোগাযোগ করবে, তাদের বায়ার খুঁজে বের করা। সরকারকে কোন রকমের কন্ট্রোল নিয়ন্ত্রণ না করে শুধু একটা জিনিস করলে হবে, যে ইন্টারনেটটা আমি একবার আমাদের কেন বলা হয় এই ইন্টারনেট সংশ্লিষ্ট মন্ত্রীকে বলছিলাম যে অত কিছু না করে একটা ডিসিশন নেন না, এই যে ফ্রি করে দেন। আর স্পিড বাড়ানোর জন্য যে এই যে বিভিন্ন খাতে আমাদের যে ব্যয় হচ্ছে, বিভিন্ন বড় বড় প্রকল্প, ইভেন আপনি যদি পারেন পদ্মা সেতু বন্ধ রাখেন, বন্ধ রেখে আপনি শুধু ইন্টারনেট যাতে ফ্রি পেয়ে যায় এবং ইন্টারনেট যাতে খুব স্পিডি হয়ে যায়, এটা করে দেন। দেখেন না পদ্মা সেতু করতে আমাদের এরপরে আর কারো কাছে ওয়ার্ল্ড ব্যাংক এটা সেটা বিভিন্ন করে আমাদের লাগবে না, শুধু এই আমাদের এই নতুন প্রজন্ম এটা করতে পারবে। সেই কথাগুলো আমাদের পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। তাড়াহুড়ো করে একটা ওদেরকে সমালোচনা করা। আমি কিন্তু আপনার কাছে আপনার ওই আমাদের শিক্ষা ব্যবস্থাটার কথা, আচ্ছা শিক্ষা ব্যবস্থা যেটা সংখ্যা বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে যেরকম বলা হয় একেবারে শিক্ষার অবক্ষয় ঘটে গেছে, শিক্ষা মান কমে গেছে। আমি বাইরে থেকে যত বিশ্বের প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলার মতো এডুকেশন সিস্টেম, না আমি বলছি সেটা অবশ্যই আমাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যখন ছাত্র ছিলাম ফার্স্ট ইয়ার অনার্সে, সেটা মানে 70-এর দশকের শেষের দিকে, আমার 3 বছরের অনার্সের যে সিলেবাসটা ছিল এইটা এখন 6 মাসে পড়ানো হয়। বিশ্বাস, আমি তো এখনো শিক্ষক, আমি তো আফটার অল আমি ভাইস চ্যান্সেলর, কিন্তু একই সাথে তো শিক্ষকও বটে। আমি বলি আমাদের যে ইকোনমিক্স এর যে সিলেবাসটা আগে 3 ইয়ার্স অনার্সে পড়াইতো, এটা এখন 2টা সেমিস্টারের মধ্যে শেষ হয়। কিন্তু এই 2টা সেমিস্টারের মধ্যে শেষ করার মধ্যে দিয়ে কি উপকার হচ্ছে না? অবশ্যই উপকার হচ্ছে। তারা জোর করে, আমি বলতেছি তারা বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকছে, এবং যেখানে আমাদের ছেলেরা যাচ্ছে এখান থেকে পাশ করে তো যাচ্ছে, তারা গিয়ে ওই যে একটু আগে আমাদের শামীম যেটা বললো, পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানতে তারা চাকরি পাচ্ছে। আমাদের সিলেবাস অবশ্যই এগুলা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একসময় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 600-র মধ্যে, সেটা নিয়ে আরেকটা ডিবেট আলোচনা করেন। না সেটা নিয়ে একটা ডিবেট করে আমি বলবো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর আপনি প্যারামিটারটা কি। 100 নম্বরের মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়, এর মধ্যে 10 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কতটা সেলফ সাস্টেইন, মানে নিজস্ব অর্থায়নে চলে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 0 পাই, কারণ আমাদের পুরো অর্থটা সরকারকে আনতে হয়। দ্বিতীয় প্রশ্ন, কতজন বিদেশি ছাত্র আছে, এখানে 10 নম্বর, আমরা পাই 0, কারণ আমাদের নিজেদের ছাত্রের জায়গা হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 78 জন ছাত্রের মধ্যে 1 জন করে ভর্তি হতে পারবে, বিদেশি তো জায়গা দেওয়ার সুযোগ নেই। তাহলে আমার আন্তর্জাতিক প্রতিযোগিতায় মানে প্রতিযোগিতায় দৌড়ে নামলাম আমি 80 নম্বরের মধ্যে, 20 নম্বর আমার প্রথমে নাই। সেগুলো অনেক কিছু ব্যাপার, কিন্তু সেগুলো প্যারামিটার গুলো আমরা জানি না। ধন্যবাদ আখি আলমগীর। সামাজিক যোগাযোগ ব্যবস্থা, টুইটার, ফেসবুক, এগুলোর মাধ্যমে তো পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি হওয়ার কথা, আরো মানে আপনার উন্নতি হওয়ার কথা। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে উল্টো আমাদের তরুণ প্রজন্ম যান্ত্রিক হয়ে যাচ্ছে। আগে যেমন মনে করেন আপনারা সবাই করবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরস্পরের প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ হারিয়ে যাচ্ছে, এবং মাঝে মাঝে এমন সব মানে মূল্যবোধহীন এমন সব আমরা অ্যাড্রেস করতে দেখছি, কিংবা আমাদের মধ্যে যে আগের খুব কাছের যে যোগাযোগ কিংবা সম্পর্কগুলো ছিল সেগুলো যান্ত্রিক হয়ে যাচ্ছে, এবং প্রায়শই খুবই বেদনাদায়ক হচ্ছে কিছু পোস্টিং কিংবাই, এবং এগুলার অনেক সাইড এফেক্ট আমরা দেখছি অনেকভাবেই। এবং আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কি জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে, আপনি কিভাবে দেখছেন? আমি আসলে তথ্য প্রযুক্তি কে কিভাবে নেয় সেটার উপরে ডিপেন্ড করে। মানে ভালো দিক খারাপ দিক, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, এবং কোনো কিছুর বাড়াবাড়ি কখনোই ভালো হয় না। আর আমার হাতে কিছু একটা চলে আসলো, মানে 1 কাপ চা পেলাম, মানে পুরোটাই, আর কেউ পেলে আমি পুরোটা খেয়ে ফেলবো, এটাই হচ্ছে মানে মেন্টালিটি আমাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় হয়ে যাচ্ছে। আমাদের ভিতর শেয়ারিং জিনিসটা অনেক কমে আসছে। হ্যাঁ, আর দেখা যায় যে মানে ছোট ছোট বাচ্চারা ওই আইফোন, আইপ্যাড, মানে কে কত কিছু চায়, এরকম
সত্যি কথা মানে টাইম পাস কিভাবে করবে, মাঠে খেলতে যেতে পারছে না, আমরাও খেলতে পাঠাতে ভয় পাচ্ছি সিকিউরিটির অভাবে। সত্যি কথা কখন কি হয়ে যায়, আগে কিন্তু এগুলো কেউ চিন্তাও আমরা করেনি। তো আমরা রাস্তায় সাইকেল চালাতাম, বের হয়ে ইচ্ছে মতো এক কখনো ঘন্টার জন্য ভাবতেও বের হয়নি হয়ে যে কেউ গেলাম। সামনে এসে দাঁড়াতে এখন পারে। তো বাচ্চাকে বাসা থেকে বের হতে আসলে আমি দিতে ভয় পাই। সে কিন্তু সত্যি বঞ্চিত কথা। হচ্ছে, সে হ্যাঁ, কিন্তু তো তাকে আমি কি দিব, তাকে আমার ওই আইপ্যাড দিতে কিছু gadget দিয়ে দিতে হচ্ছে। গ্যাজেট দিতে হচ্ছে, সে তাকে খেলার একটা কিছু পরিবেশ করে দিতে হচ্ছে। বাট এরপরও মানে ওটা পেয়ে ওটাকে সে কিভাবে ইউজ করছে সেটা আমাকে মানে আপনি যখন এই গেজেটটা তাকে দিয়ে দিচ্ছেন তার কাছে কিন্তু পৃথিবী খুলে যাচ্ছে এবং আমাকে মনিটর করতে হবে। আমি 24 ঘন্টা তার সাথে থাকতে পারবো না, এটা কেউ পারে না। হ্যাঁ, এরপরও যতটা সম্ভব করতে হবে। এবং আমার মনে হয় যে যারা বড়রা, একদম শিশুদের কথা বাদ দেই, বড়রা যারা এই ক্রাইম গুলো করছে যেভাবে, তাদের আমি মনে করি যে আসলে তাদের লোকেট করা সম্ভব, তাদেরকে ধরা সম্ভব এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও হওয়া দরকার। হ্যাঁ, উচিত, যাতে এবং ওটা দেখে যেন অন্য সবাই একজনেরটা দেখে না এরকম করলে আমার এই শাস্তিটা হতে পারে। এই জিনিসগুলো আমার মনে হয় শাস্তির মানে জায়গাটা অবশ্যই রাখা উচিত। একটু এখানে একটু দৃঢ় করতে হবে আমি মনে করি। মানে আপনার অপরাধের শাস্তি হতে হবে এবং সেটার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, সো দ্যাট অন্যরাও মানে যারা ভাবছেও কিছু একটা করার, দুষ্টু কিছু করার, খারাপ কিছু করার, তারা সাবধান হয়ে যায় এবং সেটা থেকে বিরত থাকে। এবং পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ, মূল্যবোধ, সেই জায়গাগুলো যেন, মূল্যবোধটাকে এটা ওই যে সেই একই কথা আবার বলছি যে বাবা মা, শিক্ষক, বন্ধু বান্ধব, এই জায়গাটাকেও একটু মানে আমার মনে একটু হেলদি একটা পরিবেশ দেওয়া। হেলদি পরিবেশ আসলে সবাই সবসময় পায় না। আমি যখন বাসা থেকে বার হচ্ছি আমি সবসময় ভালো মানুষের সাথেই আমার দেখা হবে, ভালো কথাই আমি শুধু শুনবো, ভালো শিক্ষাই পাবো তা কিন্তু না। কিন্তু সব রকম মানুষের সাথেই আমার মেশা হবে, সব রকম জিনিসই আমি দেখবো, শিখবো। কিন্তু আমি কি গ্রহণ করব সেটা আমার উপরেও অনেকটা নির্ভর করবে। আসলে যে তরুণ বলতে মানে তরুণদেরকে সবাই জায়গা করে দিবে, তরুণদেরকে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করবে, শুধু না, তরুণকে নিজেকেও কিছু বুঝতে হবে। তো মানে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা যে সত্তা থাকে, মনুষ্যত্ব, হ্যাঁ, মনুষ্যত্ববোধটা জাগিয়ে তুলতে হবে নিজেকেও। শুধু আমার বাবা মা আমাকে লাঠি দিয়ে, ছড়ি দিয়ে পিটিয়ে শেখাতে পারবে না, টিচারও আমাকে ক্লাসরুমের বাইরে কান ধরে শাস্তি দিয়ে কিছু শেখাতে পারবে না, আমাকেও কিছু শিখতে হবে। হ্যাঁ, তো আমি মনে করি ওই মানে প্রত্যেকটা ব্যক্তিকেই আসলে একটু তাদের ভিতরে মনুষ্যত্বটা জাগিয়ে তুলতে হবে এবং সেই মনুষ্যত্ব জাগিয়ে তোলার জন্য অবশ্যই বাবা মা, টিচারের ভূমিকা থাকবে। এরপরে নিজের জায়গায়, এবং সেটা যদি আসলে অপরাধীকে একটু ভয় ভীতি দেখিয়ে বা শাস্তি দিয়েও অন্যদেরকেও শেখানো যায়, সেটাও আমি সাপোর্ট করি। তাহলে তো সেই বেতের কথা আবার চলে আসে। হ্যাঁ, বেতটা কিন্তু একটু কড়া বেত হতে হবে তখন, মাঝে মাঝে ওগুলোর প্রয়োজনও আছে। প্রয়োজন অবশ্যই জি, আছে। জনাব জুনায়েদ সাকি, আমি কি যে না, সবার কথাই এর মধ্যে অনেকগুলো প্রসঙ্গ চলে এসছে, কিন্তু আমি যে কথাটা বারে বারে চলে আসছে যে স্বাধীনতা সংগ্রাম থেকে এই যে গণতন্ত্রের জন্য আন্দোলন, এই সব জায়গা থেকে তো তরুণদের একটা বিশাল বড় অংশগ্রহণ ছিল এবং তাদেরই কিন্তু অগ্রণী ভূমিকা ছিল। তো সেই তরুণ সমাজ আজকে অনেকাংশেই দেখি চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে পড়ছে, মাদকের সাথে জড়িত হয়ে পড়ছে। এই ব্যর্থতাগুলো কার এবং দায়িত্ব কাকে নিতেই হবে? না, দায়িত্ব তো অবশ্যই নিতে হবে। এবং সেই প্রসঙ্গে আসার আগে আমি জাস্ট মানে দুই একটা কথা একটু কমেন্ট করি। ডক্টর মিজানুর রহমান একটু আগে বললেন যে প্রায়ই আমাকে সমাজতান্ত্রিক চেতনার আপনি উল্লেখ করছেন, কিন্তু আমি যে কথাটা বলছি যে আমি কিন্তু এখন সমাজতন্ত্র নিয়ে আলোচনা করছি না। আপনারা যে ধনতন্ত্র করছেন সেই ধনতন্ত্র নিয়ে আলোচনা করছি, যে এটা কি ধনতন্ত্র? ধনতন্ত্র মানে কি একটা মানে আদিম লুণ্ঠনের মতো, পুঞ্জি ভবনের মতো রাষ্ট্র ক্ষমতা কাজে লাগিয়ে ধন সম্পদ আহরণ করো আর বিদেশে পাচার করো? এটা তো ধনতন্ত্র না, মানে আমার লুটপাটতন্ত্র। এখন যেটা ধনতন্ত্র কিংবা গণতন্ত্র, এইটা নিয়ে আমরা কথা বলি যে গ্লাসের ভেতরে যতটুকু আছে তারই আমরা একটা পর্যালোচনা করি। গ্লাসে যেটা নাই সে নিয়ে আমরা আপাতত আলোচনা করছি না। যতটুকু আছে সেটার পর্যালোচনা করতে গেলে কিন্তু আমরা দেখবো যে আমাদের দেশের সম্ভাবনা কিন্তু আছে। শামীম আহসান যে কথাগুলো বললেন যে আমাদের আইসিটি কিংবা এই যে
এই সফটওয়্যার থেকে শুরু করে এই খাতে বাংলাদেশের একটা প্রচুর সম্ভাবনা আছে, ভারতের ক্ষেত্রে অনেক একটু এগিয়েছে, এবং এইটা তো হবেই, আউটসোর্সিং হবে, যার ফলে আমরা জানি যে এই খাতে এখন এখানেও সস্তা শ্রমের একটা কাজে লাগবে। আমি কিন্তু মানে প্রযুক্তির মধ্যে ঢুকছি বলে আমিও কিন্তু ওখানে শ্রম হিসেবে দিচ্ছি, এবং সস্তা শ্রম হিসেবে কাজে লাগছি বলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমার এখানে আসছে, ইউরোপ থেকে আমার এখানে আসছে। এই ক্ষেত্রেও যে আমরা বিকশিত হবে এর জন্য কিন্তু রাষ্ট্রের সহায়তা লাগবে, পলিসি মানে নীতি লাগবে। নীতি এবং রাষ্ট্র কিংবা সরকারের উদ্যোগ ছাড়া একটা জিনিস আপনি ঘটতে পারে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। এটা এই যে আমাদের সরকারের নীতিগত সহায়তা নাই, বস্তুগত সহায়তার দুর্বলতা, নানান ধরনের নীতিগুলো হচ্ছে বাংলাদেশের ভিত্তিটা মজবুত করার জায়গার তুলনায় বিদেশিদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার সীমায় সীমায়িত। এত সত্ত্বেও কিন্তু আমরা কিছু কিছু জায়গায় ভালো করছি। এখানে গার্মেন্টস একটা শিল্প দাঁড়িয়েছে এবং একটা শক্ত জায়গা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা নিজেরা গিয়েছেন, তারা ইয়েতে গিয়েছেন, মানে কি বলে, এই যে আমাদের আইটি সেক্টরে একটা দাঁড়ানোর সম্ভাবনা আছে। কিন্তু যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি যে বাংলাদেশ যেখানে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে কি আরো 42 বছর ধরে যাবে, নাকি যেটা 5 বছরে যাওয়া সম্ভব সেই দিকে যাবে, এই প্রশ্নগুলো আলোচনা করতে গেলে আজকে তরুণরা কেন রাজনীতির বিষয়ে আগ্রহী হচ্ছেন না, আর তরুণরা কেন সন্ত্রাসী হয়ে যাচ্ছেন, এই প্রসঙ্গগুলো কিন্তু আবার আনা দরকার। এবং সেক্ষেত্রেই আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে যে কথাটা আপনারা ভাষার ক্ষেত্রে তুললেন, সংস্কৃতির কথা বললেন, এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু 3 ভাগে ভাগ করে রেখেছে। এখন এই শিক্ষা ব্যবস্থার একটা ভাষা হচ্ছে আপনার জগৎ চৈতন্য তৈরি করে। তা আপনি কোন ভাষায় বড় হচ্ছেন, কথা বলছেন, তার উপরে নির্ভর করবে আপনার জগৎ চৈতন্যটা কোনায়। কোন একটা মানুষ তো ইতিহাস নিরপেক্ষ হতে পারে না, তার প্রেক্ষাপট, ঐতিহ্য, লোকেশন, মানে যে বাস্তবতায় যে ভূমিতে সে বসবাস করে সেটা থেকে বিচ্ছিন্ন হতে পারে না। তাহলে আপনি যখন নিজ ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, নিজের ইতিহাস, ঐতিহ্য সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমরা তৈরি করছি। এবং আমরা এই তৈরি করার মধ্যে এখন আপনি অপসংস্কৃতির কথাবার্তা বলতে পারেন, কিন্তু আপনার পুরো শিক্ষা ব্যবস্থা যেভাবে চলবে তার মধ্যে দিয়ে কিন্তু আপনি এক ধরনের ছিন্নমূল কিংবা আপনি বাংলাদেশ থেকে প্রায় বিচ্ছিন্ন একটা জনগোষ্ঠী তৈরি করছেন। এখন এই জায়গাগুলোকে চিহ্নিত না করে কিন্তু আমরা খুব বেশি এগোতে পারবো না। আমাদের প্রধান সমস্যা তরুণদের, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের সমাজ কিংবা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আয়োজন দেওয়া দরকার ছিল, যে আমাদের মধ্যে মর্যাদাবোধ তৈরি করবে। কিন্তু সেই মর্যাদাবোধটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। আপনি খেয়াল করে দেখুন যে আমাদের জাতিগত মর্যাদাবোধ কোথায় দাঁড়িয়েছে। যুগ্ম সচিব পর্যায়ের এক একজন রাষ্ট্রদূত আসেন, তাদের পেছনে আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের মানে কিভাবে ঘোরাঘুরি করতে হয়। আমাদের জাতিগতভাবে আমাদের সার্বভৌমত্ব আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনি যদি দেখুন যে আমাদের দুর্নীতি কোন জায়গায় এসছে, দুর্নীতি প্রধানত কি কাজটা করে, মেরুদণ্ডটা ভেঙে দেয়। উপরের বড় কর্তা চুরি করবেন, তা একেবারে পিয়ন পর্যন্ত, নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত করে রাখা হয়। তার যা দরকার তাকে তা দেওয়া হয় না, হাত মোচড় দিয়ে তুমি ওইটা আয় করে নাও, এবং যার ফলে পুরো প্রক্রিয়াটা জারি থাকে। মানুষের মর্যাদাবোধটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনি একজন তরুণের কথা বলবেন যে সে যদি গণতন্ত্রের চেতনার কথা বলে, বাংলাদেশে আপনি একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে পারবেন, কিন্তু তিনি আপনাকে প্রতিনিধিত্ব করবে কিনা সংসদে, রাজশাহীবাসী, পুঠিয়াবাসী আব্দুল ওয়াদুদ দারাকে মানে নির্বাচিত করেছে, কিন্তু জনাব আব্দুল ওয়াদুদ দারা পুঠিয়াবাসীর পক্ষে কোনো ভোট দিতে পারবেন কিনা এটা কিন্তু আমার সংবিধানে বলা নাই। তাকে তার দলের সিদ্ধান্তের বাইরে তিনি তার জনগণের বিপক্ষে যদি সেটা যায়, তিনি কোনো ভোট দিতে পারবেন না। আর তারপরে দেখুন, আপনি তাকে নির্বাচিত করে দিলেন, 5 বছর ধরে তিনি যত স্বৈরাচার চালান, আপনি তাকে কখনোই আর কোনোভাবে আপনার জবাবদিহিতার আওতায় আনতে পারবেন না। গণতন্ত্র জবাবদিহিতা ছাড়া হতে পারে না। তাহলে আমরা যদি গণতন্ত্রের চেতনার কথা বলি, আমার যে সংবিধান, সেই সংবিধানে কি গণতন্ত্র, মুক্তিযুদ্ধের গণতন্ত্রের চেতনা প্রতিফলিত হয়েছে? মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বৈষম্যহীন কিংবা বাঙালি অবাঙালি, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ধর্ম জাতি নির্বিশেষে মানুষের যে মৌলিক অধিকারগুলোর প্রশ্নগুলো এসেছিল, নাগরিক হিসেবে মর্যাদার প্রশ্ন এসেছিল, সেটা কি প্রতিফলিত হয়েছে? ফলে আজকে সংবিধান গণতান্ত্রিক কি গণতান্ত্রিক না, এই প্রশ্ন না তুলে কোন তরুণ আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনা কিংবা গণতন্ত্রের ধারক হিসেবে নিজেকে দাবি করতে পারেন না। আমি শেষ কথাটা বলবো এই জায়গায়, এই পর্যায়ে, যে আমরা একটা প্রেক্ষাপটে মানে একটা কনটেক্সটে থাকি, এবং এই কনটেক্সটে যখন আমরা থাকি, সেই কনটেক্সটে ধরেই কিন্তু আমার করণীয়টা নির্ধারণ করতে হয়। যখন আমাদের দেশের প্রচুর সম্ভাবনা থাকে, সেটা সব ক্ষেত্রেই, সেই সম্ভাবনাটাকে ধারণ করার বিষয়টা আমরা আসলেই পারবো কিনা এটা কিন্তু নির্ধারিত হবে রাজনীতি দিয়ে। 74% রাজনীতি করতে আগ্রহী নয়। চিন্তা করুন, 71 সালের আগে যদি 74% রাজনীতি করতে আগ্রহী না থাকতো, তাহলে আজকের বাংলাদেশ হতো কিনা? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 71 সালে 71 সালের আগেও
এখানে ছাত্র আন্দোলনের মধ্যে শিক্ষাঙ্গনে মাস্তানরা ছিল, এনএসএফ এর পান্ডারা ছিল, তারা ওই যে পাঁচপাত্তুর খোকা, তারা তারাও মাস্তানি করত, কিন্তু তখন ছাত্ররা প্রতিরোধের মধ্যে দিয়ে সে মাস্তানদের প্রতিহত করেছে। কিন্তু আজকের দিনে যে মাস্তানিটাই প্রধান হয়ে গেছে, ছাত্র রাজনীতি এখন একটা লাভজনক প্রজেক্ট। আপনি ছাত্র রাজনীতি যান, আপনি বড়লোক হবেন, এই যে প্রজেক্টটা হচ্ছে, এবং এটা ওই যে রাষ্ট্র ক্ষমতা যে একচিটিয়াকরণটা করতে চায়, ওটার একটা প্রভাব হচ্ছে শিক্ষাঙ্গনগুলো দখল করা। শিক্ষকরা, প্রশাসন আজকে এই ছাত্র আন্দোলনের এই ভয়াবহ পরিণতির জন্য গুরুত্বপূর্ণভাবে দায়ী। এইসব বিষয় নিয়ে আমরা না ভাবলে আমার মনে হয় না যে আমরা কোথাও যেতে পারি। যে কোন অনুষ্ঠানে কিংবা আলোচনায় আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। আমাদের হাতে একদম অল্প সময় আছে। নীরব, সংক্ষেপে আপনার কাছে জানতে চাবো, কেমন বাংলাদেশ দেখতে চান আপনি এই মুহূর্তে? এই মুহূর্তে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান বর্তমান বাস্তবতা মাথায় রেখে? ধন্যবাদ। আসলে আমার কাছে যেটা বলছে, সবকিছু যেই জিনিসগুলো শুনছি, শোনার জায়গা থেকে আসলে টোটাল কিন্তু পজিটিভ নেগেটিভ অনেক বিষয়গুলো উঠে আসছে। সো বেসিক জায়গা কিন্তু একটাই, আসলে আমরা আমাদের যেই জায়গায় যেখানে অবস্থান করি, আমরা চাই ভালো কিছু। আমাদের তরুণ সমাজ মানে যেভাবে 71-এ যেভাবে যুদ্ধ করে বাংলাদেশি করেছে, যেইখানেই হোক আমাদের প্রতিদিনটা যুদ্ধের মাধ্যমে আমরা পার করি এবং সেই যুদ্ধে আমরা মানে জয়লাভ করি, এটি আসলে আমাদের চাওয়া পাওয়া। এবং এরকম একটা বাংলাদেশ দেখতে চাই, যে যার জায়গা থেকে, এবং আমি আমার জায়গা থেকে, শামীম ভাইয়ের জায়গা থেকে, আপুর জায়গা থেকে জয়লাভ করুক, এটাই আশা। জি ধন্যবাদ। শামীম হাসান, সংক্ষেপে আপনি অনেক পজিটিভ কথা বলেছেন, এবং আমরা কিন্তু আসলে এই আলোচনাটা খুব আপনার গঠনমূলক এবং আপনার খুব পজিটিভ, মানে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, সেইটাকে মাথায় রেখেই আমরা আসলে সবাই সবার কথা বলতে চাই এবং শুনতে চাই। তো আপনি যদি সংক্ষেপে শেষ করেন আমাদের। আমি কনক্লুশনেও বলবো যে আমাদের দেশের তরুণ সমাজ বারুদের উপর দাঁড়িয়ে নেই, আমাদের দেশের তরুণ সমাজই বারুদ, এবং তারা এই এমন বারুদ, তারা আমাদেরকে বিশ্ব জয় করার জন্য তারা উজ্জীবিত করবে এবং তারা জয় হবে। এবার আমাদেরকে কিন্তু আপনার মানে এই কথাটা কিন্তু বারে বারে আসছে, হলো ঠিক পথে তাদের পরিচালিত করতে হবে। প্রথমত তরুণ সমাজকে বিশ্বাস করতে হবে যে আমাদের যে একটা ঐতিহাসিক একটা ঐতিহ্য রয়েছে, বাঙালিরা মানে আমাদের যে এই পুরানো ইতিহাস থেকে শিক্ষা দীক্ষায়, বিজ্ঞানে জগদীশ চন্দ্র বসু, রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমাদের যে একটা ঐতিহ্য রয়েছে, আমাদের দেশে মসলিনের মতো বিশ্বের সেরা কাপড় তৈরি হতো, আমাদের দেশের খাদ্য যেটা ব্রিটেন, আমেরিকা সহ সব দেশের সবচেয়ে বেশি সুস্বাদু খাবার, সেই ঐতিহ্য, এবং আমাদের দেশের মানুষরা 10 মাসে মুক্তিযুদ্ধ জয় করতে পারে, এটা আমাদের প্রথমত বিশ্বাস করতে হবে। এবং একই সাথে আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের ভবিষ্যৎটা অত্যন্ত উজ্জ্বল, এত উজ্জ্বল পথে আমাদের, এমন উজ্জ্বল যে আগামী 15 বছরের মধ্যে বিজ্ঞান, শিক্ষা দীক্ষা, তথ্য প্রযুক্তিতে আমরা বিশ্বের সেরা 10 জাতির মধ্যে আমরা নিজেদেরকে পৌঁছাতে পারবো, এবং সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। জি ধন্যবাদ জনাব আব্দুল ওয়াদুদ দারা। আপনার কাছ থেকে আমরা শেষ বক্তব্য নেব। আমরা আশার কথা শুনতে চাই, গঠনমূলক কথা শুনতে চাই, এবং স্বপ্নের বাংলাদেশ একটি সুন্দর আপনার একটা মানে আমরা যে স্বপ্ন দেখে এই দেশ স্বাধীন করেছি, সেই স্বপ্নের বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং সেই সরকারের পরিকল্পনা আপনার কাছে শুনতে চাই। এই তরুণ প্রজন্মকে সামনে সঠিক পথ দেখিয়ে দেওয়ার। মূলত তরুণ প্রজন্মরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি একটা অ্যাডভার্টাইজমেন্ট করে মাঝে মাঝে, আমরাও পারি। বাংলাদেশের তরুণরা কখনোই কোনো সময় কোনো আন্দোলনে কোনো কাজে পিছিয়ে নেই, এ প্রমাণ আমরা বারবার দিয়েছি। হোঁচট আমরা খাচ্ছি ঠিক আছে, রাজনীতির জন্য একটা বড় দায় গ্রহণ করে যে দলই হোক না কেন, যে মতই হোক না কেন, আমরা সঠিক রাজনীতির আবর্তে এখনো নিজেদেরকে প্রতিস্থাপিত করতে হয়তো পারিনি। দলগতভাবে আমাদের মধ্যে অনেক বিচ্ছেদ ব্যবচ্ছেদ রয়ে গেছে। তারপরে আমি বলতে চাই, বাংলাদেশের রাজনীতি যেভাবে হচ্ছে, বাংলাদেশকে রাইট ট্র্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা, যদি আমি আমার দলীয় জায়গা থেকে বলি, তা আমি বলতে পারি যে আমার দল সেই জায়গায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা দেখতে চাই সুখী, সমৃদ্ধশালী একটি সুন্দর বাংলাদেশ। সেখানে কাজ করতে হবে সবাইকেই মিলে। যে আমরা যদি কবির কবিতা বলি, গাহি সাম্যের গান, গাহি সাম্যের গান বলে বহু আন্দোলন, বহু সংগ্রাম হয়েছে, বহু আন্দোলন, বহু সংগ্রাম বিফল হয়ে গেছে। এই পৃথিবীতে এখনো চলছে
কোনটি স্ট্যাবলিশড হবে, সেই কর্পোরেট মানি নাকি সমাজতন্ত্র নাকি গণতন্ত্র নাকি ধনতন্ত্র, যেটি সাকি বারবার করে বলছে যে ধনতন্ত্র মানে লুটপাটের তন্ত্র। ধন যেখানে থাকবে সেখানে লুটপাট থাকতেই থাকবে, সেই জায়গা না না ধন যেখানে থাকবে সে ধনের অপব্যবহার হওয়ার, সুব্যবহার হওয়ার যেমন সম্ভাবনা থাকবে, তার অপব্যবহার হওয়ারও সম্ভাবনা থাকবে। সেই জন্য সেই জায়গাগুলো ঠিক বাংলাদেশে হয়নি, গোটা পৃথিবীতেই হয়নি। সমাজতন্ত্র মার খাচ্ছে, গণতন্ত্র ছিল ধর্ম গণতন্ত্র বলে এসছে, সমাজতন্ত্র মঙ্গল বলে এসছে, এস্টাবলিশড হয়। নাথিং অ্যাবসলিউট ইন দ্য ওয়ার্ল্ড, বাট মানুষ নাথিং অ্যাবসলিউট, সবকিছুর একটা ভস্যতা আছে। তাই বলে সেখানে থেমে গেলে তো চলবে না, শুধু সমালোচনার জায়গায় সমালোচনা করলে হবে না। আমি মনে করি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসাবে আমাদেরকে দেখতে হবে এই দেশের তরুণরা কিভাবে এগিয়ে যায়। অনেক সমালোচনা আছে, তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে, তরুণরা অনেক কিছু করছে। আজকে যদি যুদ্ধ লেগে যায়, সে ধরেন আজকে বহিঃশত্রু আক্রমণ করলো, আমি মনে করি ওই যে যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, আমার আগে জুনায়েদ সাকি দৌড় মারবে, কারণ ও 10 বছরের ছোট আমার। তারপরে সবার শেষে হয়তো বদিউল আলম ভাই যাবে, তার আগে বোধহয় নীরব চলে যাবে। এটি প্রচুর লুণ্ঠন করেছে তারা কোনোভাবেই যাবে, তারা কোনো হয়ে যাবে না, কোনোদিনই যায় না, কোনো জায়গাতেই যায়নি। তো সেই জন্য বলতে চাচ্ছি বাংলাদেশ উল্টো হতে পারে না, আবার একটা কাজ হতে পারে, আবার না উল্টো হতে পারে, তাদের সেই অর্জিত সম্পদ ওই যুদ্ধে কাজেও লাগতে পারে, এটাও হতে পারে, হতে সবটাই পারে। আমরা যে হওয়ার জায়গায় আমার সরকার নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নিঃসন্দেহে সেই জায়গায় আমরা পৌঁছে যাব। আজকের বলা হয় ছেলেরা কম্পিউটার নিয়ে ঘরের মধ্যে বসে থাকে, করে তা করে, খেলার মাঠ নেই, খুব স্বাভাবিক কারণে বাংলাদেশ জমি তো নাই, 17-18 কোটি মানুষ, এটা জমি তো নাই, জমি তো শেষ হয়ে যাচ্ছে, শিল্পায়নের নামে শেষ হচ্ছে, অট্টালিকার নামে শেষ হচ্ছে, নানা কারণে শেষ হচ্ছে, সেসব প্রয়োজনও রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে। কিন্তু আমি মনে করি যে পরিকল্পিতভাবে পরিকল্পনার মহা অভাব শুধু এখানে নাই, সব জায়গাতেই আছে। আমাদের জমি কম, তাই পরিকল্পনার অভাব আমার পরিলক্ষিত হয়। আমাদেরকে এত খাটো করে দেখার কিছু নেই, আমি মনে করি আলোচনা হতে পারে, কিন্তু অবভিয়াসলি দ্যাট শুড বি এ পজিটিভ ডিসকাশন। সেই পজিটিভ ডিসকাশনের ধারায় এই ইয়াংরা নিশ্চয়ই ভবিষ্যৎ আমাদের গড়ে দিবে, আমরা সেই আশা করব। আমরা যারা কম্পারেটিভলি অ্যাহেড দেন দ্যাট। আমরা এই আলোচনার আয়োজন করেছি তরুণ প্রজন্মকে সামনে নিয়ে যাওয়ার জন্য, আজকের যে সাবজেক্টটা এবং কেমন বাংলাদেশ চাই আমরা কিন্তু আমরা বড় করে দেখার জন্যই, আমাদের বড় সুন্দর সাফল্যমণ্ডিত সোনার বাংলাদেশ দেখার জন্য কিন্তু এই আলোচনা আমাদের সবসময় প্রতি সপ্তাহে প্রতি 15 দিনে একবার আমি আলোচনা আমরা বসি। আমি শেষ বক্তব্য মনে হয় বদিউল আলম মজুমদার 10 সেকেন্ডে। আমাদের যে অমিত সম্ভাবনা রয়েছে, আমাদের যে অপূর্ব অসাধারণ অকল্পনীয় একটা ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, এই ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি, একটা ঝুঁকি যদি আমি বলতে হয়, সেটা হলো দলবাজি, যে মেধার স্বীকৃতির অভাব, যে যে দল করবে সেই সামনে চলে যাবে, মেধার কোনো প্রয়োজন নেই। যথাযথ স্থানে তারা অধিষ্ঠিত হচ্ছেন না, তারা স্বীকৃতি পাচ্ছেন না, এবং সেই বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষক না নিয়ে নেওয়া হয়, ভোটার নেওয়া হয়। দুর্ভাগ্যতা, আমার নিজের পরিবারও তার ওই যে ভিকটিম হয়েছে। তো এই মেধার স্বীকৃতি যদি আমরা দিতে পারি, আমরা যদি মেধা, তাহলে মেধা বিকাশের সুযোগ হবে, তাহলে কিন্তু যথাযথ ব্যক্তিরা যথাযথ জায়গায় তারা আসন পাবে, তাহলেই কিন্তু আমাদের এই অপূর্ব সম্ভাবনাটা বাস্তবে রূপায়িত হবে। কিন্তু আমি ছোট্ট করে বলি, গণতন্ত্র সমাজতন্ত্র যেটাই বলে না কেন, দলবাজি থাকতে হবে। দ্যাট শুড বি পজিটিভ কংক্রিট দলবাজি, না ওটা দলবাজি না, ওটা দলবাজি গণতান্ত্রিক চর্চা। জি না আমি সময় দেওয়া যাচ্ছে না। জি ডক্টর মিজানুর রহমান, আমি যেটা বলবো, আমি তো পজিটিভলি শুরু থেকে বলে আসছি। একটা জায়গায় আমি বলি, অনেক সময় আমরা কিছু লোক বলি এই জন্য কি যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের এটাই কি ছিল আমাদের স্বপ্ন। তা আমি অনেক সময় জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আসলে কি স্বপ্ন ছিল বলেন দেখি। এটা কি বঙ্গবন্ধুই কি বলছিল যে এটাকে সুইজারল্যান্ড হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, যেখানে শিক্ষিতের হার ছিল 17%, গড়াইও ছিল 21 বছর পূর্ব পাকিস্তানের, এটা কয়েকদিনের মধ্যে একেবারে সুইজারল্যান্ড হবে। আপনাকে তো চিন্তা করতে হবে আপনার সম্পদ যেটা আছে সেটা নিয়ে, আমাদের মিনারেল রিসোর্সের, আমাদের জাতীয় যে অন্যান্য যে ক্যাপিটালের বিরাট সংকট আছে। আমাদের সম্ভাবনা একটাই, তারপরে কিন্তু স্বপ্ন দেখতে হবে না, এবং এই বিশ্বায়নের যুগে আমাদের কিন্তু অনেক দ্রুত সামনে এগিয়ে, আমাদের স্বপ্ন এটাই তরুণ সমাজ। আমরা এখন গরু গাড়িতে চড়ি না, এটাই বলছি, আমাদের স্বপ্ন ওইটাই তরুণ সমাজ, যেটা এটাকে এখন নতুন করে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন নিয়ে 10 সেকেন্ড, একদম 10 সেকেন্ড। মানে মালয়েশিয়া, কোরিয়া, বাংলাদেশ হয়ে যাচ্ছে, খুব উদাহরণ দেওয়া হয়, কিন্তু কোরিয়া মালয়েশিয়া কোথায় ছিল 71 সালের আগে, এবং বাংলাদেশ এখন কোথায়, কোরিয়া মালয়েশিয়া কোথায়, সেসব আমরা জানি। আমি যেটা তরুণদের উদ্দেশ্যে বলি যে রাজনীতি
তরুণদের বর্তমান এবং ভবিষ্যৎটাকে নিয়ন্ত্রণ করছে। কাজে এই তরুণদের উচিত হচ্ছে তাদের নিজেদের রাজনীতিটা নির্ধারণ করা। সেটা যদি করতে পারি তাহলে বাংলাদেশে কিন্তু মালয়েশিয়ার পলিসি আবার ল্যাস পলিটিক্স, মোর ডেভেলপমেন্ট, এটা আবার মন্তব্য, ওখানে আবার পলিটিক্স কম। নিজেকে জানা, নিজেকে বোঝা, এবং আমি আমার জায়গা থেকে কি পাচ্ছি, আমাকে কে কি দিচ্ছি সেটা না ভেবে আমি পজিটিভ চিন্তা করব, আমি আমার পরবর্তী প্রজন্মকে পজিটিভ ভাবতে শেখাবো, এবং আমি পারলে আমার বাবা মাকেও পজিটিভ ভাবতে শেখাবো। ধন্যবাদ। সাইম ভাই 10 সেকেন্ড। 10 সেকেন্ডে বলবো যে Final thought, জি। আমরা সবাই মানে যার যার জায়গা থেকে, হ্যাঁ, মানে আমরা সবসময় মনে করি কি যে একবারে দেশটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, সেটা রাতারাতি করার দরকার নেই। প্রত্যেকে যদি তার নিজের জায়গায়, সে তার গানের জায়গায় হোক, তার অভিনয়ের জায়গায়, তার ছোট আইটির জগৎ হোক, রাজনীতির জগৎ হোক, সেই জায়গায় যদি একটু পরিবর্তন আনতে পারে তাহলে দেশটা অটোমেটিকই পরিবর্তন হয়ে যাবে। নীরব আমাদের সবচেয়ে তরুণ এখানে আছে। নীরব 10 সেকেন্ড। না, আমি ওই সেম কথাটাই বলছিলাম যে আমরা যে যার যার জায়গায় যে পজিশন আছে সেই জায়গা থেকে আসলে আমার জায়গা থেকে আমি পজিটিভ করব, তার জায়গা থেকে সে পজিটিভ করবে। আমার কাছে মনে হইতে হবে যে আমাকে উইন করতে হবে, তার উইন করতে হবে, তাহলে আসলে ভালো। এবং আমার মনে হয় আমরা